বাসর ঘরের সবকিছু এলোমেলো। আমিও বিধ্বস্ত অবস্থায় বাসর ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আজ আমার স্বামী আমার সাথে খুব বড় অন্যায় করলেন। অন্তত আজকের রাতে এসব না করলেও পারতেন তিনি। কিছুক্ষণ আগে আমার স্বামী এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেছেন। আয়নায় নিজেকে দেখছি আর নিজের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলি স্মরণ করছি। আমি বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছি। এই বাসর নিয়ে কতই যে স্বপ্ন দেখেছি, আর আজ আমারই বাসর। ভাবতেই শরীরে শীতল শিহরণ বয়ে গেল। দরজার আওয়াজে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম আমি। বিয়ের আগে দাদি বলে দিয়েছিলেন বাসর ঘরে স্বামী আসার পর যেন তাকে সালাম করি। তাই আমিও ভদ্র মেয়ের মতো এগিয়ে গেলাম সালাম করার জন্য। যখনই সালাম করব অমনি উনি সজোরে আমার গালে চড় মেরে বসলেন। হঠাৎ চড় দেওয়ায় তাল সামলাতে না পেরে আমি গিয়ে খাটে ছিটকে পড়লাম। গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কেন মারলেন উনি আমায়? আমি কি কোনো অন্যায় করেছি? কিন্তু কি অন্যায় করলাম যার জন্য উনি আমায় বাসর রাতে চড় মারলেন? ভাবনার সাথে চোখের পানিও বিসর্জন দিচ্ছি। কখনো ভাবিনি বাসর রাতে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করবে। উনি আবার আমার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার মাথা থেকে ঘোমটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। এবার আমি ওনার দিকে তাকালাম ভালো করে। খুব সুন্দর উনি, একেবারে আমার কল্পনার রাজপুত্রের মতো। লম্বা জিম করা বডি, স্পাইক করা চুল কপালে এসে পড়েছে, অনেক ফর্সা গোলাপি ঠোঁট, চেকুন নাক, একেবারে পারফেক্ট লুক। কিন্তু আমার সাথে এমন করছেন কেন উনি, সেটাই বুঝতে পারছি না। আমার এসব ভাবনার মধ্যেই উনি আমার সব গহনা কখন টেনে খুলে ফেললেন আমি টের পাইনি। শাড়িতে হাত দিতেই আমি ছিটকে দূরে সরে গেলাম। কিন্তু আমি যতই পিছাচ্ছি উনি ততই এগোচ্ছেন। একসময় টান দিয়ে আমার শাড়ির আঁচলটি ফেলে তারপর বিছানা থেকে নেমে যায়। উনি যা করছেন তাতে আমি বেশ অবাক হচ্ছি, কারণ উনি আমার গহনা গুছিয়ে ওনার কাবার্ডে রাখছেন, যে গহনা শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। গুছিয়ে রাখার পর উনি আবার আমার দিকে এগিয়ে এসে বললেন, এই মেয়ে শোনো, তোমায় আমি কোনোদিন নিজের স্ত্রী হিসাবে মানবো না। আমার গার্লফ্রেন্ড আছে, যাকে আমি কথা দিয়েছিলাম তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর এজন্যই আমি গহনা নিয়ে নিয়েছি, কারণ এসবে শুধু তার অধিকার আছে। সে এখন দেশের বাইরে আছে, তাই আমার বিয়ের সম্পর্কে কিছু জানে না। শুধুমাত্র মায়ের কসম রক্ষার্থে আমি তোমাকে বিয়ে করেছি, আর যতটুকু পাবে ততটুকু নিয়ে খুশি থাকবে। আমার কাছ থেকে তুমি সব পাবে, শুধু ভালোবাসা ছাড়া। না, আমি তোমায় এখন নিজের বউ হিসাবে মানছি না, আর না পরে মানবো। কথাটা বলে রুম থেকে চলে গেলেন উনি। খুব কষ্ট হচ্ছে আমার। বাসর ঘরে স্বামীর মুখে এসব কথা শুনবো কখনো কল্পনাও করিনি। মানুষ ঠিকই বলে বেশি স্বপ্ন দেখতে নেই। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 3টা বেজে গেছে টেরই পাইনি। ঘড়ির দিকে একবার তাকিয়ে ভাবলাম ওয়াশরুমে যাওয়া উচিত, একটু ফ্রেশ হওয়ার দরকার। আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছামতো কান্না করতে লাগলাম। চোখের পানি যে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না, অঝোর ধারায় গড়িয়ে পড়ছে নিচে। কোনো মেয়েই বাসর রাতে চড় খেয়ে নিজের স্বামীর মুখে অন্য মেয়ের কথা শুনে ঠিক থাকতে পারবে না। কোন রকমের শাওয়ার সেরে একটা লং 3 পিস পরে নিলাম। উনি এখনো আসেননি, হয়তো আর আসবেও না। তাই দরজা বন্ধ করে দিয়ে বিছানার দিকে গেলাম শুয়ে পড়তে। সকালে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 5টা বাজে। এত সকালে আবার কে দরজা ধাক্কাচ্ছে? একরাশ বিরক্ত নিয়ে দরজা খুলে দিতে উঠে নিচে নেমে গেলাম। দরজা খুলে দিতেই দেখি ও মা, আমার জামাই সাহেব দরজার ওপারে দাঁড়িয়ে আছে। দরজা ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম আমি। তারপর উনিও রুমে ঢুকে দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে আসেন। আমার কাছে এসে তাকিয়ে বললেন, শোনো, কাল আমি তোমাকে যা বলেছি তার কিচ্ছুটি যেন আম্মুর কানে না যায়। আম্মু আমার গার্লফ্রেন্ড কাজলকে একদম সহ্য করে না, একদম পছন্দ করে না। কেন করে না সেটাই বুঝি না। আর হঠাৎ তোমাকে দেখে পছন্দ হলো আর বিয়েটাও করিয়ে দিলেন। সে যাই হোক, কাল যা যা বলেছিলাম আশা করি মনে আছে। এটা বলেই এক মুহূর্তও দাঁড়ালো না উনি, সোজা ওয়াশরুমের দিকে চলে গেলেন। আমি এখনো যেভাবে ছিলাম ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছি। বুক ফেটে কান্না আসছে আমার। আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন এত বড় শাস্তি পাচ্ছি? কোন রকমে চোখ মুখ মুছে বিছানার দিকে চলে আসলাম, বসে পড়লাম আর ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। ওয়াশরুম থেকে শাড়ি পরতে না পেরে কোনো মতে পিছিয়ে বের হয়ে চলে এসেছি। তখনই পড়ে যেতে নিতেই উনি এক হাত দিয়ে আমাকে ধরে ফেললেন। ওনার কি হলো? উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, আমিও ওনার দিকে তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছি তার কারণ আমি নিজেও জানি না। ওনার হুঁশ আসতেই উনি আমায় ছেড়ে দিলেন আর আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। উনি আবার আমার দিকে তাকিয়ে বললেন, দেখো, তুমি যদি মনে করো যে এসব দেখিয়ে আমায় ইমপ্রেস করবে তাহলে আমি বলবো ইউ আর রং। এসবের প্রতি আমার কোনো সময় ইন্টারেস্ট ছিল না, তাই এসব বন্ধ করো। এই বলে তিনি সেখান থেকে চলে যান। নিচে পড়ার কারণে কোমরে খুব ব্যথা করছে। কষ্ট করে কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর শাড়িটা ধরে নিয়ে রুমের দিকে চলে আসি। ড্রয়িং রুমে যেতেই আমার শাশুড়ি মা আমায় কাছে ডাকলেন। আমিও গেলাম। তারপর উনি ওনার পাশের সোফায় বসিয়ে বললেন, কিরে মা, রাত্রে ঘুম কেমন হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমায় জানাস। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, রোহান কি কালকে তোকে কিছু বলেছে? আমি জানি রে মা, ও তোকে মেনে নেয়নি। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে খাম্বাটার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম রোহান। বাহ, সুন্দর নাম তো। আমার নামের সাথে মিল আছে। আমার নাম সোহানা আর ওনার নাম রোহান। মনে মনে কথাটা ভেবে একটা হাসি দিলাম। শাশুড়ি মায়ের কথা শুনে হুঁশ আসলো আমার। তারপর নিজেকে ঠিক করে বললাম, না মা,
কাল উনি আমাকে কিচ্ছু বলেননি, আর আমাকেও মেনে নিয়েছেন। শেষের মিথ্যা কথাটা বলতে খুব কষ্ট হয়েছে আমার। শাশুড়ি মা হয়তো আমার কথাটা বিশ্বাস করেননি, তাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন থেকে তুই আমার বাড়ির মেয়ে আর বউ দুটোই, তাই রোহানের সম্পর্কে জানার অধিকার তোর আছে। শোন মা, রোহান একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটিকে আমি একদম পছন্দ করি না, ওয়েস্টার্ন জামা কাপড় পরে, তাছাড়া ব্যবহারও ভালো না। আমি যে রোহানের মা হই, তারপরেও আমার সাথে কেমন ভাবে কথা বলে, আর এই অভদ্র মেয়েকেই নাকি সে ভালোবেসে বিয়ে করবে। তারপর হঠাৎই তোকে একদিন দেখতে পাই একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলি, সেদিনই তোকে দেখে আমার পছন্দ হয়, আর বাকিটা তো জানিসই। শোন রে মা, আমার ছেলেটা বিজনেসম্যান হলে কি হবে, সে খুব রাগী টাইপের, কিন্তু মনটা খুবই নরম। আমার ছেলের হাতটা ছাড়িস না, সবসময় আগলে রাখিস। হয়তো তোর সাথে খুব খারাপ ব্যবহার করবে, কিন্তু তুই সব সহ্য করে নিস, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এটা আমার তোর কাছে অনুরোধ মনে করতে পারিস, রাখবি তো এই অভাগীর অনুরোধ? আমি নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, পারবো। উনি তো আমারই স্বামী, আর পারতে তো আমাকে হবেই। আপনি চিন্তা করবেন না একদম। আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছেন আমার কথা শুনে। তারপর মুখে একটা রাগী ভাব ফুটিয়ে বললেন, সব তো ঠিক আছে, বাট এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, যেরকম নিজের মাকে বলিস। তুই শুধু আমার বউই না, আমার মেয়েও, তাই এখন থেকে এই পরিবারকে নিজের পরিবার মনে করবি। শাশুড়ি মা আমার সাথে কথা বলে খুশি মনে চলে গেলেন কিচেনে। হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের উপর, যে আমার দিকে আড়াল থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি উঠে ওর দিকে গেলাম, ওর পাশে গেলাম। ওর এমন তাকানো দেখে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হয়তো আমাকে তুমি চিনতে পারছো না, চিনতে না পারারই কথা। আমি হলাম তোমার বর রোহান খানের একমাত্র বোন রিয়া খান। মেয়েটা দেখতে খুব মিষ্টি, তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, কাল তো তোমায় দেখলাম না। রিয়া একটু হেসে বলল, আসলে ভাবি আমি বাড়িতে থাকি না, হোস্টেলে থাকি, আর সেখানে থেকেই লেখাপড়া করি। কোন রকমে ছুটি নিয়ে আসলাম, কিছুদিন পর থেকে পরীক্ষা, তাই ওনারা ছুটি দিতে চাননি, কিন্তু নিজের একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। যাই হোক ভাবি, তুমি কিন্তু খুব সুন্দর, এরকমই একটা ভাবি চেয়েছিলাম আমি। ব্রেকফাস্ট করে চলে যাব এমন সময় একটা কথা মনে পড়ছে। মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। তোর বাবা খুব সকালে বেরিয়ে গেছে, বিজনেসম্যান মানুষ, বুঝতেই পারছিস, নিজেকে খুব ছোট মনে হচ্ছে। বিয়ে হয়েছে, অথচ এখন পর্যন্ত ওনার পায়ে হাত দিয়ে সালামি করতে পারিনি। আমার উনিও কিন্তু ব্রেকফাস্ট করতে বসেননি। এসব নিয়ে আমিও মাথা ঘামাইনি। খুব ভালো করেই বুঝতে পারছি উনি আমার সাথে বসে এক টেবিলে খাবার খাবেন না, ঘুমোতে যাব। এই ঘুমোনো নিয়ে হয় আর এক ঝামেলা। আমি জানি উনি আমার সাথে এক খাটে ঘুমোবেন না, তাই আমি আগে ভাগেই বিছানায় উঠে আরাম করে শুয়ে পড়লাম। একটু পরে দরজা খোলার আওয়াজে বুঝতে পারলাম উনি এসে গেছেন, তাই আমিও ঘুমোনোর ভান করে রইলাম। একটু পরে মুখে কিছু পড়ায় চোখ খুলে তাকালাম, তাকিয়ে দেখলাম বালিশ আমার মুখে পড়ে আছে। নিশ্চয়ই উনি ছুঁড়ে মেরেছেন। আমিও একটু হালকা রেগে বললাম, কি শুরু করেছেন কি আপনি? দেখতে পাচ্ছিলেন না আমি যে ঘুমোচ্ছিলাম? জানেন না কেউ ঘুমিয়ে থাকলে তাকে সুন্দর করে ডাকতে হয়? এতটুকু ম্যানার্স পর্যন্ত আপনার নেই? উনিও রেগে বললেন, ম্যানার্স শিখাচ্ছ তুমি আমায়? লাইক সিরিয়াসলি? তুমি নিজে কতটুকু ম্যানার্স জানো? যদি জানতে তাহলে আমার খাটে তুমি শুতে না। ওঠো আমার খাট থেকে, আমি এখন ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে আমার। আমিও একটু হেসে দিয়ে বললাম, সরি জামাই, এখন আর আপনি সিঙ্গেল নন, মিঙ্গেল হয়ে গেছেন, আর আমি আপনার বউ, আর এটা আপনি ভুলে যাবেন না। আমি আমার স্বামীর খাটেই শুবো। কার বাপের কি? কারো বাপের কিচ্ছু না, বাট আমার অনেক কিছু। আর কাল রাতে কি বলেছিলাম ভুলে গেছো নাকি? আমি একটু ভাবার ভান করে বললাম, কই, আপনি তো আমায় কাল কিছু বলেননি। আর দেখুন, খাটে ঘুমোলে ঘুমন, না হলে সোফায় গিয়ে ঘুমন, একদম আমায় ডিস্টার্ব করবেন না। কথাটা বলে গায়ে চাদর জড়িয়ে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। জানি উনি অনেক রেগে আছেন, তাতে আমার কি? নিজে বিয়ে করে এনেছে আমায়। আমি কি বলেছিলাম নাকি যে আমায় বিয়ে করুন বিয়ে করুন, আমি আপনাকে ছাড়া বাঁচবো না? তাহলে এখন কেন এমন করবে? আমি এত ভালো নই যে সবকিছু সহ্য করে নিব, যত সব। একটু পর দেখি হঠাৎ আমার পাশে কেউ। আমার চাদরের নিচে রোহান ঢুকে আমার সাথে শুয়ে আছে। আর কিছু খুনসুটি কিছু রাগ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ভালোবাসা কখন কার উপরে জমে যায় কেউ জানে না। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিন। ধন্যবাদ।